ঠিক একই কায়দা আমাদের শেখ হাসিনা যেভাবে কল্পিতর্পা গুটিয়ে স্বজনদের সাথে নিয়ে মেবি বক্সেস ফুল অফ ডলার্স নিয়ে পালিয়েছেন, সে একই কায়দায় কিন্তু বাশার আসাদও পালালেন। কোথায়? ভারত যেমন হাসিনার খুব নিকট বন্ধু ছিল, রাশিয়াও তার নিকট বন্ধু, তাকে আশ্রয় দিয়েছে। প্রথমত বাশার আগে থেকে খুব দুর্বল ছিলেন, দেশটা তার নিয়ন্ত্রণে ছিল না। রাশিয়া ছিল মেইন প্রোটেক্টর হাফিজ আসাদের। সৈন্য বেশি নেই তাদের, কিন্তু তাদের এয়ার বেজ আছে, নেভাল বেজ আছে। ট্রাম্প সাহেব হন আর বাইডেন সাহেব হন, আমেরিকা হাত গুটিয়ে থাকবে না। কারণ সিরিয়ার পাশে ইরান, ইরানের পাশে ইরাক, এটি হচ্ছে আমেরিকার তেল সরবরাহের একটি প্রধান সূত্র, প্রধান উৎস। তদুপরি এর পাশে আছে পুরো গালফ স্টেট। গতকাল রাত্রেবেলা আমি গিয়েছিলাম এক নাটক দেখতে, নাম কৃষ্ণলীলা। আচ্ছা, আমাদের এখানে বাফা আছে, তারা একটা কৃষ্ণলীলা নাটক, নৃত্যনাটক মঞ্চস্থ করেছে। কৃষ্ণলীলায় আপনারা জানেন কৃষ্ণ স্বৈরাচার কংসকে নির্বংশ করে, হত্যা করে। কেমন? কংসের পতন হলো শ্রীকৃষ্ণের হাতে। আমি ঘরে ফিরে এসে দেখি, ফিরতে না ফিরতে টেলিভিশনে শুনি আর এক কংস, আর এক স্বৈরাচার পালিয়েছে। এক কংস আমি মঞ্চে দেখলাম, আমাদের দেশে এক কংস পালিয়েছে, আর এখানে দেখলাম সিরিয়াতেও এক কংস, একই কায়দায়। এবং সেখানেও বাবা থেকে কন্যা। সিরিয়াতেও কিন্তু পিতা প্রায় 30 বছর শাসন করেছেন, তারপরে তার পুত্র বাশার আল আসাদ। কেমন? বাশার আল আসাদ বাবা ইনফ্যাক্ট প্রথম যখন বাথ পার্টির কু হয় 65-এ, তখন তিনি একজন এয়ারফোর্সের অফিসার ছিলেন। সে কুতে তিনি একজন বড় সড় নেতা ছিলেন। পরে তিনি হোম মিনিস্টার হন। 1970-তে বাথ পার্টি একটা কারেক্টিভ রেভলিউশন করে। আগের বিপ্লবটা এনাফ ছিল না, সেকেন্ড বিপ্লব করতে হলো, কারেক্টিভ, ওরা বলে কারেক্টিভ রেভলিউশন। তো সেই রেভলিউশন করার 1 বছর পরে সেই রেভলিউশনে আসাদ সাহেব, মানে আমাদের এই বাশারের বাবা হাফিজ আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন, এবং 1 বছর পরে নির্বাচন করে, রেফারেন্ডাম করে ফরমালি তিনি দেশের প্রেসিডেন্ট হন। 71 থেকে 2000 সাল পর্যন্ত তিনি একটানা। এবং তারপরে তার পুত্রকে, তার প্ল্যান ছিল তার বড় ছেলেকে, নাম বোধহয় নাবিল, আমার নামটা কি মনে নেই, কিন্তু নাবিল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মারা গেলে তখন এই দ্বিতীয় ছেলে আসাদ, বাশার আল আসাদ, তখন তিনি লন্ডনে ছিলেন, ডাক্তারি, চোখের ডাক্তার হওয়ার তিনি ট্রেনিং নিচ্ছিলেন। সেখান থেকে তাকে ফিরে এসে তাকে রাজা করা হলো। সেই যে রাজা তিনি হলেন, এই এতদিন পরে, এতদিন সংগ্রাম করার পরে তাকে বহিষ্কার করা হলো। ঠিক একই কায়দা আমাদের শেখ হাসিনা যেভাবে কল্পিতর্পা গুটিয়ে স্বজনদের সাথে নিয়ে মেবি বক্সেস ফুল অফ ডলার্স নিয়ে পালিয়েছেন, সে একই কায়দায় কিন্তু বাশার আসাদও পালালেন। কোথায়? ভারত যেমন হাসিনার খুব নিকট বন্ধু ছিল, রাশিয়াও তার নিকট বন্ধু, তাকে আশ্রয় দিয়েছে, তাকে ছাতার নিচে বসিয়ে রেখেছে। কাণ্ড ঘটল মাত্র 15 দিনে, কিন্তু ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে আপনি ঠিকই বলেছেন, আমরা কেউ ভাবিনি এত দ্রুত এই ব্যাপারটা ঘটবে। ঘটলো কেন? তার একটা কারণ আছে। কিন্তু প্রথমত বাশার আগে থেকে খুব দুর্বল ছিলেন, দেশটা তার নিয়ন্ত্রণে ছিল না। কয়েকটি প্রধান বড় বড় শহর ছাড়া, আলেপ্পো, হোম, হামা ইত্যাদি কয়েকটি বড় বড় শহর ছাড়া কিন্তু বাশার আল আসাদের সরকারের নিয়ন্ত্রণ ছিল না সিরিয়াতে বিদেশিরাই অনেক বেশি নিয়ন্ত্রণ অর্জন করেছিল। সেখানে অলমোস্ট হাফ এ ডজন বিভিন্ন ইসলামপন্থী দল সেখানে যুদ্ধ করে চলেছে। তুরস্কের নিজস্ব কন্ট্রোল আছে, কুর্দিরা সেখানে আছে, রাশিয়ানদের সেখানে নেভাল বেস আছে, এয়ারফোর্স বেস আছে, আমেরিকানদের সোলজার আছে, আমেরিকান সেখানে আছে। তার ফলে এই অবস্থায় শেষ 15 দিনে কি ঘটলো আপনারা দেখেছেন, যে গত 2 মাস ধরে বা 3 মাস ধরে যে ঘটনাটা ঘটছে লেবানন এবং কি বলে গাজাতে, গাজায় হামাস শেষ এবং লেবাননে হিজবুল্লাহ শেষ। অন্যদিকে এই লেবাননের যুদ্ধ নিয়ে ইরানের উপরেও কিন্তু উপর্যুপরি আক্রমণ করেছে ইসরায়েল, এবং কোনো জবাব দিতে পারেনি ইরান। ইরানও খুব দুর্বল হয়ে পড়েছে। এই যে এক্সিস অফ রেজিস্ট্যান্স বলি আমরা, যে প্রতিরোধ চক্র গড়ে তুলেছিলেন ইরান, সিরিয়া এবং লেবাননকে ঘিরে, সেই এক্সিসটা কিন্তু ভেঙে পড়লো, দাঁড়ানোর মতো কেউ থাকলো না। এবং এই যে দুর্বল হয়ে পড়লো,
তারপরে ঘটলো কি, রাশিয়া ছিল মেইন প্রোটেক্টর হাফেজ আসাদের। সৈন্য বেশি নেই তাদের, কিন্তু তাদের এয়ার বেজ আছে, নেভাল বেজ আছে, কেমন? তো তারাই কিন্তু এই আকাশ থেকে বোমা ফেলে বিদ্রোহীদের দমিয়ে রেখেছিল। কিন্তু রাশিয়া নিজেই তো বিপদে আছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া নিজে বিপদে আছে, তার খুব একটা নড়বড়ে অবস্থায় সে আছে। এই অবস্থা যখন সত্যি সত্যি আসাদ খুবই দুর্বল, তার কোনো নিকট বন্ধু নেই যার কাছ থেকে সাহায্য পাবে সে, তখনই বিদ্রোহীরা আক্রমণ হানল এবং মাত্র 2 সপ্তাহের মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ অর্জন করে ফেলল। এই যে ঘটনাটা ঘটলো, এর একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি কিন্তু কাজ করেছে। ভাববেন না যে এর পেছনে কোনো কারণ নেই, হঠাৎ করে ঘটনাটা ঘটলো। এই যে ইরান, লেবানন, সিরিয়ার পতন, কার সবচেয়ে লাভ এর ফলে? সবচেয়ে লাভ ইসরায়েলের। এবং এই যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্র, ইনফ্যাক্ট আপনারা যদি ফিরে যান 1994-এ ডিক চেনি সাহেব, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, একটি লম্বা একটা থিসিস দিয়েছিলেন যে কিভাবে আমেরিকা তার নিয়ন্ত্রণ মধ্যপ্রাচ্যে বজায় রাখতে পারে ওভারওয়েলমিং পাওয়ার ব্যবহার করে। সেই রণকৌশলের অংশ হিসেবে কিন্তু ইরাক আক্রমণ এবং ইরাকের আক্রমণ সূত্র ধরে প্র্যাকটিক্যালি মধ্যপ্রাচ্যের সর্বত্র অস্থিতিশীল অবস্থা সৃষ্টি। আপনারা লিবিয়া দেখেছেন, আপনারা পুরো মধ্যপ্রাচ্যের ম্যাপটা দেখুন, প্রায় প্রতিটি রাষ্ট্রে, প্রতিটি জায়গায় মার্কিন হস্তক্ষেপের ফলে কিন্তু অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। এতে লাভ কার? অফকোর্স আমেরিকার লাভ, কিন্তু আমেরিকা মূলত কাজ করছে ইসরায়েলের জন্য। এখন ইসরায়েলকে দামানোর জন্য, ঠেকানোর জন্য আর কেউ থাকলো না। ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি, যে যখন এই আক্রমণ করেছে বিদ্রোহীরা হাফেজ আল আসাদের রাজধানীর উপরে, তার ঠিক আগে আগে ইরান একটা এক জাহাজ ভর্তি তেল পাঠাচ্ছিল সিরিয়ার উদ্দেশ্যে। কারণ সিরিয়ার তো নিজস্ব খুব সামান্য তেল আছে, তাকে বাঁচতে হলে ইরান ছাড়া উপায় নেই কোনো, তেল পাঠাচ্ছিল ইরান। যে মুহূর্তে তারা শুনেছে যে হাফেজ সাহেবের অবস্থা ভালো নয়, সেই জাহাজটা কিন্তু ফিরে গেছে। তার মানে ইরানের সমর্থন ছাড়া, হেজবুল্লাহ, মূলত ইরান এবং হেজবুল্লাহ সমর্থন ছাড়া কোনো অবস্থায় কিন্তু হাফেজ আল আসাদ টিকতে পারতো না, কেউ নেই। প্রশ্ন হচ্ছে এখন কি হবে? এখন তো কার্যত কোনো পলিটিক্যাল লিডারশিপ নেই। যদিও আগের প্রধানমন্ত্রী, ফরমার প্রাইম মিনিস্টার, তিনি ইন্টারিম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং বলেছেন যে আমাকে বললে আমি সাহায্য করব, আমি আছি, আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু মজা হচ্ছে যে ক্ষমতার নিচে কারা? একটি দল নয়, কিন্তু আমরা শুনছি বটে এক দলের কথা, হায়াত তাহরির আল শামস বা HTS নামে পরিচিত, যা মূলত আইসিস থেকে, ইসলামিক স্টেট থেকে আল কায়দা তার একটা অফশুট। এরকম আরো হাফ এ ডজন ছোটখাটো দল এখানে অ্যাক্টিভ আছে, টার্কি অ্যাক্টিভ আছে, কেমন? তো এদের মধ্যে একটা প্রাথমিক ঐকমত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেখানে সরকার প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা খুব কম। ভয়টা হচ্ছে যে এই সিরিয়া, ইরাকের প্রথম কয়েক বছর মনে আছে আপনার 2003 সালের পরে চূড়ান্ত অরাজকতা হয়েছিল, লুটপাট ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বড় কথা যে ভুলটা করেছিল আমেরিকা হচ্ছে যে ক্ষমতা গ্রহণের পরপরই, সাদ্দাম হোসেনের পতনের পরপরই যেটা করেছিল মার্কিন সরকার, তা হচ্ছে যে ইরানের প্রাক্তন সামরিক বাহিনীকে ডিসব্যান্ড করে দিয়েছিল, সব সাদ্দাম হোসেনের সৈন্যদেরকে পদচ্যুত করেছিল। এখন পদচ্যুত করার মানেটা কি? এরা তো ট্রেন সোলজার্স উইথ আর্মস, এরা কোথায় যাবে? দে কেম ব্যাক। শুধু তারা কেম ব্যাক না, দে কেম ব্যাক অ্যান্ড রিয়েলি হন্টেড দ্য আমেরিকানস। আমেরিকানদেরকে তারা নাস্তানাবুদ করে ছেড়েছিল এবং আলটিমেটলি আমেরিকানদেরকে সেই দেশ ছেড়ে আসতে হয়। তো একই ঘটনার হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে সিরিয়াতেও, যদি দ্রুত সিরিয়াতে এই দলগুলি একটি সাধারণ ঐক্যমত্যে না পৌঁছতে পারে। আমেরিকা অলরেডি কাজ শুরু করেছে। আমেরিকা প্রস্তাব দিয়েছে কি, জাতিসংঘের নিয়ন্ত্রণে, জাতিসংঘের তত্ত্বাবধানে একটা ট্রানজিশনাল অথরিটি গঠন করা হোক, একটি সাময়িক বা টেম্পোরারি একটি প্রশাসন গঠিত হোক, যে প্রশাসন ওভারসি করবে পরবর্তী নির্বাচন। এবং এই ফাঁকে আমেরিকা ট্রাই করবে তার নিজের মতের পছন্দের লোকদেরকে সংগঠিত করতে। আমেরিকা ছেড়ে যাচ্ছে না, আমেরিকা থাকছে, কিন্তু আমেরিকায় তো আবার নতুন ঘটনা ঘটে যাচ্ছে। 20 তারিখের পরে জানুয়ারির ট্রাম্প সাহেব ক্ষমতায় আসছেন। ট্রাম্প সাহেব বলেছেন তিনি চান না কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত হতে।
লেট ইট প্লে আউট, ঘটনাটা নিজের মতো ঘটুক, আমরা দূর থেকে দেখি আমি। কিন্তু আমি তো স্পষ্ট করে বলতে পারি যে ট্রাম্প সাহেব হন আর বাইডেন সাহেব হন, আমেরিকা হাত গুটিয়ে থাকবে না। কারণ সিরিয়ার পাশে ইরান, ইরানের পাশে ইরাক, এটি হচ্ছে আমেরিকার তেল সরবরাহের একটি প্রধান সূত্র, প্রধান উৎস। তদুপরি এর পাশে আছে পুরো গালফ স্টেট, সৌদি আরব থেকে শুরু করে পুরো গালফ স্টেটস গুলি, তারাও নানাভাবে কিন্তু সংযোজিত, তারা নানাভাবে কানেক্টেড এই ঘটনার সঙ্গে। এবং আমেরিকা চাইবে তার নিয়ন্ত্রণ বা তার ইনফ্লুয়েন্স সেখানে রিটেইন করতে। ফলে আমি অলমোস্ট গ্যারান্টি দিতে পারি যে আমেরিকা চেষ্টা করবে আগামীতে ক্ষমতা যারা আসবে তাদের সঙ্গে এই মুহূর্তেই সংযোগ স্থাপন করা এবং একটা ডায়ালগ তৈরি করা। আর একটা কথা বলে শেষ করি আমি, তার হচ্ছে যে লক্ষ্য করে দেখবেন যে ঠিক যখনই ঘটনা ঘটছে ইসরায়েল চুপ করে বসে আছে। ইসরায়েল চুক্তি করেছে হিজবুল্লাহর সাথে, শান্তি চুক্তি, 60 দিনের সিজফায়ার। এবং এই সুযোগে যখন হিজবুল্লাহ সবচেয়ে দুর্বল, ঠিক তখন এই বিদ্রোহী বাহিনীগুলি ছোবল মারলো হাফিজ আসাদের প্রতি। আমার কোনো দুঃখ নেই হাফিজ চলে যাচ্ছে বলে। হাফিজ আসাদ এবং তার বাবা বাশার আল আসাদ এবং তার বাবা হাফিজ আল আসাদ ব্রুটাল ডিক্টেটর ছিলেন। হাসিনার কাছে হাসিনা তার কাছে দোষী। তার বাবা 1982-তে এক শহরে বসরাতে 30,000 মানুষকে নির্মমভাবে মেরে ফেলেছে, 30,000 লোককে এক টানা। হাসিনা তো অত লোক মারতে পারেনি, মারার অত ক্ষমতা তার হয়নি। ফলে বাশারের জন্য কোনো দুঃখ আমার নেই, আমার দুঃখ পুরো মধ্যপ্রাচ্যের জন্য, যে এই অঞ্চলটি এত রিচ, এত রিসোর্সফুল, এতদিনের পুরনো ইতিহাস তারা তাদের অঞ্চলে গণতন্ত্র স্থাপন করতে পারলো না। সুযোগ এসছে, আর একটা আমি বলবো সুযোগ একটা এসছে, সে সুযোগ তারা নেয় কিনা দেখবার বিষয়। মিনওয়াইল যেটা ঘটবে বা ঘটতে পারে হচ্ছে যে এই ঘটনার সূত্র ধরে ইরাকে কিন্তু নতুন অস্থিতিশীলতা তৈরি হতে পারে। ইরাকি এখন একমাত্র শক্তি যার হাতে কিছু অস্ত্র আছে, যার হাতে কিছু মাসেল আছে, যে কিনা দাঁড়াতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। ফলে নেক্সট টার্গেট কে? ইরান গেল, হিজবুল্লাহ গেল, লেবানন গেল, সিরিয়া গেল, নেক্সট টার্গেট কি ইরাক? ভাবতে হবে। থ্যাংক ইউ সামা, থ্যাংক ইউ। অ্যান্ড দেন আপনাকে আরেকটা জিনিস, আজকে প্রেসিডেন্ট জো বাইডেন তো ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, আপনি জানেন সিরিয়া সিচুয়েশনের উপর, এবং তিনি তার ভাষণের মধ্যে আপনার ঠিকই টেনে এনেছেন ইসরায়েলকে, যে ইসরায়েলের সেফটি অ্যান্ড সিকিউরিটি তাই তিনি অবজার্ভ করবেন। মানে এখানে তো ঘটনা ঘটেছে সিরিয়াতে, কিন্তু তিনি যেন টেনে নিয়ে আসছেন ইসরায়েলকে যেভাবে হোক, যে ইসরায়েলকে যেভাবে হোক এটাকে সেভ করতে হবে। এবং ইসরায়েল অলরেডি বাফার জোনে তাদের উপস্থিতিকে আপনার আরো সুসংহত করেছে গোলান হাইটসের। কারণটা হচ্ছে যে উনি ক্রেডিট নিতে চাচ্ছেন, উনি যাচ্ছেন দেখো এই ঘটনা ঘটলো, এর পেছনে আমার কিন্তু কন্ট্রিবিউশন আছে। উনি ক্লেম করার চেষ্টা করছে দেখো আমি হিজবুল্লাহ যে খতম হলো এর পেছনে আমার ক্ষমতা আছে, ভূমিকা আছে। হামাস যে নিশ্চিহ্ন হলো বা প্রায় নিশ্চিহ্নের পথে, এর পেছনে আমার কন্ট্রিবিউশন আছে। ইরান যে দুর্বল হয়েছে সেখানেও আমার কন্ট্রিবিউশন আছে। সিরিয়ার এই ডিক্টেটর যে পতন হলো সেখানেও আমার ভূমিকা আছে। রাইট, থ্যাংক ইউ। আমি আপনার কাছে জানার চেষ্টা করব যে এখন যারা এই যে রিবেলদের মধ্যে যার কথা বললেন, যে যিনি ফ্রন্ট লাইনে আছেন, যিনি একসময় আইসিসি ছিলেন, তারপরে আল কায়দাতে ছিলেন, পরে আল কায়দা ছেড়ে আবার নতুন করে নেতৃত্ব দিয়েছেন। সো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে হাফিজ আল আসাদ ছিল অনেকটা সেকুলার টাইপের গভর্নমেন্ট, কিন্তু বা বাশার আল আসাদের গভর্নমেন্ট, যেটা ধর্মের সাথে তেমন সম্পর্ক ছিল না, কিন্তু এরা মনে হচ্ছে একটু কট্টর আপনারপন্থী, মানে ইসলামিস্ট। সো আমেরিকার যে এরা তাদের অবস্থান খানিকটা মডারেট করেছে। যে লোকটি এদের নেতা বলে এখন তার মুখ দেখতে পাচ্ছি আমরা টেলিভিশন পর্দায়, তিনি বলছেন যে তিনি গণতান্ত্রিক মূল্যবোধকে অনুসরণ করবে। কেমন? কারণ তাকে এই মুহূর্তে ক্ষমতা দখল করবার জন্য, কনসলিডেট করবার জন্য অল্প হলেও পশ্চিমা সমর্থন লাগবে। কেমন? আমি একটু বলে রাখি যে সিরিয়া কিন্তু বিভিন্ন ধর্মে বিভক্ত। আসাদরা আলাওয়াইট গোত্রভুক্ত। আলাওয়াইট হচ্ছে গিয়ে শিয়াদের মধ্যে একটা স্ট্রিম। শিয়াদের সুন্নি, মূলত সুন্নি দেশ, 20% নয় আলাওয়াইটরা, তারা শাসন করছে ইরাককে। কুর্দিরা সেখানে আছে, মানে সেখানে কুর্দি, আলাওয়াইট, শিয়া, সুন্নি। এবার আরেকটা গোত্র আছে বাহাই, আপনার একটা গোত্র আছে এখানে। বাহাইও একটা সংখ্যা অনেক কম, বাহাই মূলত ইরানে অনেক বেশি। ফলে এই যে ধর্মীয় দ্বন্দ্বটা কিন্তু এখন প্রকাশ্য হবে। রাইট, একটু দেখি আমাদের